হ্যালো বন্ধুরা, বিডিএস এর সিরিজ অফ ভিডিওর সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি আসলে কাদেরকে অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে এবং অ্যাড সোর্সে ভ্যাট ডিডাকশন করার জন্য আসলে আপনাকে কি এসআরও পড়তে হবে, আইনের কি বিধি পড়তে হবে বা আইনের কি ধারা পড়তে হবে, এটা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিডিএস এর রিকোয়ারমেন্টটা কি। দেখেন, আপনি আপনার অর্গানাইজেশনের জন্য দুটো টাইপের প্রকিউরমেন্ট করতে পারেন। একটা হচ্ছে প্রোডাক্ট প্রকিউরমেন্ট করতে পারেন, আর একটা হচ্ছে সার্ভিস প্রকিউরমেন্ট করতে পারেন। তো আমরা আজকে কথা বলবো প্রোডাক্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে ভ্যাটের রিকোয়ারমেন্টটা কি। এখন আপনি যে পণ্যটা কিনবেন, এই পণ্যটা দেখেন আপনি কোনো ম্যানুফ্যাকচারার থেকে কিনতে পারেন অথবা আপনি কোনো সাপ্লায়ার থেকে কিনতে পারেন। ম্যানুফ্যাকচারারও কিন্তু সরবরাহকারী সাপ্লায়ার। তো আমরা এভাবে বলতে পারি আপনি কোনো ম্যানুফ্যাকচারার থেকে কিনতে পারেন বা আদার দেন ম্যানুফ্যাকচারার থেকে কিনতে পারেন। তাহলে আমরা প্রথমে আসলে জানবো যে ম্যানুফ্যাকচারার থেকে যদি কোনো আপনি পণ্য ক্রয় করেন, সেক্ষেত্রে ভ্যাট কর্তনের বিধানগুলো কি। এই জন্য আপনাকে মূলত পড়তে হবে বিধি 5-1 পড়তে হবে। বিডিএসের যে রুলস আছে 2021 সালের বিডিএস রুলসের আপনি 5 নাম্বার বিধিটা পড়লেই এই সম্পর্কে জানতে পারবেন। তাহলে দেখেন, আপনি যে পণ্যটা ক্রয় করতেছেন একজন ম্যানুফ্যাকচারার থেকে, এখন এই ম্যানুফ্যাকচারার থেকে আপনি যে পণ্যটা ক্রয় করতেছেন সেটা স্ট্যান্ডার্ড রেটেও ক্রয় করতে পারেন, সেটা রিডিউস রেটেও ক্রয় করতে পারেন, সেটা আপনি আবার কি করতে পারেন, স্পেসিফিক ভ্যাটেও ক্রয় করতে পারেন। এখন দেখেন, আমাদের দেশের ভ্যাটে মূলত এই তিনটা ভ্যাটই আছে। স্ট্যান্ডার্ড রেটের ভ্যাট হচ্ছে 15%, আর রিডিউস রেট হচ্ছে 15%-এর কম সবগুলোকে রিডিউস রেট বলা হয়। যেমন 10% হইতে পারে, 7.5% হইতে পারে, 5% হইতে পারে, 2.4% হইতে পারে। এগুলো হচ্ছে রিডিউস রেট অ্যাপ্লিকেবল ভ্যাট। এর পাশাপাশি আপনি স্পেসিফিক ভ্যাট আছে এরকম পণ্য ক্রয় করতে পারেন। আপনারা জানেন স্পেসিফিক ভ্যাট কোথায় বলা আছে, সেটা ভ্যাট আইনের 3য় তফসিলের আপনার টেবিল 4-এ বলা আছে। টেবিল 4-এর খণ্ড কতে বলা আছে যে আসলে স্পেসিফিক ভ্যাট কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে আপনি কোনো ম্যানুফ্যাকচারার থেকে স্ট্যান্ডার্ড রেটেড বা রিডিউস রেটেড বা স্পেসিফিক ভ্যাট মানে হচ্ছে সুনির্দিষ্টকর। তো যে মানে সুনির্দিষ্টকর প্রযোজ্য বা যে কোনো রেটেরই আপনি যে পারচেস করেন না কেন, এই পারচেস করার সময় আপনাকে যদি 6.3 দেওয়া হয়, অর্থাৎ আপনি যে রেটেই ম্যানুফ্যাকচারার থেকে কিনেন না কেন, আপনাকে যদি 6.3 দেওয়া হয়, তাহলে আপনি অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন না। তাহলে দেখেন, একটা জিনিস শিখলে আপনি ম্যানুফ্যাকচারের ফুল জিনিসটা কভার করতে পারতেছেন। সো বটম লাইনটা কি, বটম লাইনটা হচ্ছে ম্যানুফ্যাকচারার যে রেট অ্যাপ্লিকেবলই হোক না কেন, আপনাকে যদি 6.3 দেয়, তাহলে আপনি অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন না। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে আমি ম্যানুফ্যাকচারার থেকে কোনো পারচেস করেছি কিন্তু সেটা এক্সেমটেড, সেক্ষেত্রে কী হবে। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন ধরনের পণ্যর উপর এক্সেমশন দেয়া আছে এবং ম্যানুফ্যাকচারার যখন কোনো পণ্য বিক্রি করবে সেখানেও এক্সেমশনের ব্যবস্থা আছে। সো এই এক্সেমশনটা মূলত আমাদের দেশে দুইভাবে দেয়া আছে। একটা হচ্ছে ফার্স্ট শিডিউল দিয়ে, অর্থাৎ আইনের প্রথম তফসিল দিয়ে, আরেকটা হচ্ছে আপনার এসআরওর মাধ্যমে। প্রথম তফসিল হচ্ছে আইনের প্রথম তফসিলের খণ্ড কতে বলা আছে যে কোন কোন প্রোডাক্টগুলো এক্সেমশন দেওয়া আছে, অর্থাৎ এই প্রোডাক্টগুলোর উপরে কি হবে না, ব্যাট হবে না। আইন দিয়ে যে এক্সেমশনটা দেওয়া আছে, অর্থাৎ প্রথম তফসিল দিয়ে যে এক্সেমশনটা দেওয়া আছে, এখানে 6.3 এর কিন্তু রিকোয়ারমেন্ট নাই। অর্থাৎ এই এক্সেমশনটা এনজয় করার জন্য এখানে 6.3 ইস্যু করতে হবে না, অর্থাৎ সেলার কিন্তু 6.3 ইস্যু করবে না। তাহলে আপনি যদি এমন কোনো প্রোডাক্ট ক্রয় করেন যেটা ফার্স্ট শিডিউল দিয়ে এক্সেমশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটার উপর ব্যাট হবে না, তাহলে আপনাকে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। এখন যদি আমরা এসআরওতে আসি, প্রতি বছর এনবিআর হচ্ছে বিভিন্ন এসআরও ইস্যু করে এক্সেমশনের জন্য। মেনলি একটা প্রাইম এসআরও ইস্যু করে প্রতি বছর, যেখানে পর্যায়ভিত্তিক আপনার বিভিন্ন এক্সেমশন দেওয়া হয়। মোস্ট রিসেন্ট এক্সেমশনটা হচ্ছে 137 নাম্বার এসআরওতে দেওয়া আছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে এই এসআরওটা কেমন হয়, তবে আপনি এসআরওটা এনবিআর ওয়েবসাইটেও পাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটেও আপনি এসআরওটা পেয়ে যাবেন। আপনি আমাদের ওয়েবসাইটের ভ্যাট সেকশানে যাবেন, ভ্যাট সেকশানে গিয়ে আপনি নিচে আসবেন, নিচে এসে এই যে ভ্যাট অব্যাহতিপ্রাপ্ত পণ্য সেবা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে মূলত আয় বর্ষ ভিত্তিক ভ্যাটের এক্সেমশনের এসআরওগুলো দেওয়া আছে। আপনি ধরুন যে 2024-25 সালের এক্সেমশনের এসআরওটা দেখতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করলেই সেটা ওপেন হবে। যে এটা ওপেন হয়েছে, এটা হচ্ছে দেখেন 2024-25 সালের জন্য, এবং এসআরও নাম্বারটা হচ্ছে 137 নাম্বার এসআরও, এবং এটা আসছে হচ্ছে আপনার
27 মে 2024 সালে। এখানে দেখেন আমরা যদি টেবিলগুলো বলি, এখানে টোটাল 5টা টেবিল থাকে। একটা টেবিল হচ্ছে আমদানি পর্যায়ের জন্য, একটা টেবিল হচ্ছে আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য, একটা টেবিল হচ্ছে শুধুমাত্র উৎপাদন পর্যায়ের জন্য, টেবিল 4 হচ্ছে সেবা পর্যায়ের জন্য এবং টেবিল 5 হচ্ছে ব্যবসায়ী পর্যায়ের জন্য। অর্থাৎ বিভিন্ন পর্যায় ভিত্তিক আপনার এক্সামশন দেয়া আছে। তো আমরা মূলত পণ্য নিয়ে কথা বলতেছিলাম, উৎপাদনকারী, রাইট? তো এই ক্ষেত্রে টেবিল 2 এবং টেবিল 3 হচ্ছে প্রযোজ্য। অর্থাৎ এখানে এসআরও দিয়ে যে এক্সামশনটা দেয়া আছে, সেক্ষেত্রে এক্সামশনটা আপনার কোথায় পাবেন আপনি? এসআরও নাম্বার 137 নাম্বার এসআরওতে পাবেন কারেন্টলি, রাইট? তাহলে দেখেন অর্থাৎ এক্সামশন মানে কি আপনার ব্যাট হবে না। তবে শর্ত হচ্ছে এখানে অবশ্যই 620 থাকতে হবে। ফার্স্ট শিডিউলের ক্ষেত্রে কিন্তু 620 কোনো রিকোয়ারমেন্ট নাই, কিন্তু এসআরওর ক্ষেত্রে অবশ্যই 620 থাকতে হবে। 620 থাকলে তখনই এক্সামশন পাওয়া যাবে। আর যদি 620 থাকে তাহলে ব্যাট এক্সেমটেড হবে। ব্যাট যদি এক্সেমটেড হয় তাহলে আপনার অ্যাট সোর্সে ব্যাট ডিডাকশন করার প্রশ্নই আসে না। সো আমরা মূলত জানলাম ম্যানুফ্যাকচারার থেকে আপনি যখন কোনো পণ্য ক্রয় করবেন সেক্ষেত্রে ভ্যাট কর্তনের বিধানটা কি। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে কেউ একজন ম্যানুফ্যাকচারার কিনা, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন আমাদের দেশে কেউ যদি ভ্যাটের অধীনে রেজিস্ট্রেশন নেয় তাহলে তার কি হয়, একটা বিন দেওয়া হয়, বিন সার্টিফিকেট দেওয়া হয়। এটা হচ্ছে একটা বিন সার্টিফিকেটের ফর্ম আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এখানে আমি নাম্বারটা আসলে হাইড করে রেখেছি। এখানে এটাকে মূসক 2.3 বলা হয়। তাহলে এই বিন সার্টিফিকেটের আপনি যদি একদম নিচের দিকে চলে আসেন, দেখেন এই যে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, এখানে দেখেন ম্যানুফ্যাকচারিং আছে। তাহলে এই অর্গানাইজেশনটা মূলত ম্যানুফ্যাকচারের হিসেবে রেজিস্ট্রেশন তার নেওয়া আছে। তার মানে এই অর্গানাইজেশনটা যদি আপনাকে ডেলিভারি দেয় তাহলে আপনি ওকে ম্যানুফ্যাকচারার হিসেবে ট্রিট করতে পারবেন। এছাড়াও অনলাইনেও কিন্তু আপনি বিন সার্টিফিকেটটা ভেরিফিকেশন করতে পারেন। অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো একটা বিন নাম্বার দেয়, আপনি অনলাইনে দেখতে পারবেন আসলে মেজর এরিয়া অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হিসেবে তার ম্যানুফ্যাকচারিংটা আছে কিনা। তো এই সম্পর্কিত আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো আমরা ম্যানুফ্যাকচারারটা অলরেডি কভার করে ফেলেছি। এখন আমরা আদার দেন ম্যানুফ্যাকচারারটাকে কভার করব। অর্থাৎ আপনি যদি আদার দেন ম্যানুফ্যাকচার বা সাপ্লাইয়ার থেকে কোনো ধরনের প্রোডাক্ট পারচেস করেন, সেক্ষেত্রে ভ্যাটের বিধানটা কি, এই সম্পর্কে আপনাকে যে ধারাটা পড়তে হবে সেটা হচ্ছে ধারা 5-এর 1-এর ক। সো দেখেন আপনি আদার দেন ম্যানুফ্যাকচারার থেকে যখন কোনো পারচেস করবেন, এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে 15% রেটে আপনি পারচেস করতে পারেন, আর একটা হচ্ছে আদার দেন 15% রেটে পারচেস করতে পারেন। 15% ভ্যাটের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আপনি যে সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা ডেলিভারি নিচ্ছেন, সে যদি আপনাকে 6.3 দেয়, অর্থাৎ সে যদি 6.3 ইস্যু করে এবং এর পাশাপাশি সে যদি ভ্যাটের অনার কার্ড দেয় বা ভ্যাটের একটা সার্টিফিকেট আপনাকে দেয়, তাহলে আপনাকে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে না। তাহলে দেখেন 15% রেটে অ্যাপ্লিকেবল এবং আপনাকে 6.3 দিচ্ছে, প্লাস ভ্যাটের অনার কার্ড বা ভ্যাটের সার্টিফিকেট দিচ্ছে, তাহলে আপনি অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন না। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে ভ্যাট অনার কার্ডটা কি? ভ্যাট অনার কার্ডটা হচ্ছে মূলত কোনো ব্যক্তি, মানে ভ্যাট রেজিস্টার্ড এনটিটি যদি আপনার নিয়মিত ভ্যাট রিটার্ন সাবমিট করে, তাহলে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে সে অনলাইন থেকে ভ্যাটের 18.5 পেয়ে থাকে, যেটাকে ভ্যাটের অনার কার্ড বলা হয়। অর্থাৎ এটা হচ্ছে আইবিএসে, মানে অর্থাৎ আপনার ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, যেটা আইবিএস, ওই আইবিএসে যারা অনলাইনে ভ্যাট রিটার্ন নিয়মিত জমা দেয় তাদেরকে কিন্তু মূসক সম্মাননাপত্র দেওয়া হয় অনলাইন থেকে। এটাকে মূলত ভ্যাটের অনার কার্ড বলা হয়। যে কোনো লজিক্যাল কারণে যদি কেউ এটা নিতে না পারে বা এটা আপনাকে শো করতে না পারে, সেক্ষেত্রে বলা হচ্ছে সে তার রেসপেক্টিভ ভ্যাট অফিস থেকে সে যে নিয়মিত রিটার্ন জমা দেয় এরকম একটা প্রত্যয়নপত্র সে এনে আপনাকে জমা দিতে পারে। তাহলে দেখেন অপশন কিন্তু দুইটা, সে হয় অনার কার্ডও দিতে পারে, না হয় ভ্যাট সার্টিফিকেট দিতে পারে। এই ক্ষেত্রে এই অনার কার্ড বা সার্টিফিকেট যদি আপনাকে দেয় কি সহ 6.3 সহ, তাহলে অবশ্যই আপনি অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করবেন না। তবে কি হইতে হবে, ভ্যাটের রেটটা হইতে হবে 15%। আর আদার দেন 15%-এর ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ম্যান্ডেটরি ভ্যাট ডিডাকশন করতে হবে। অর্থাৎ 15% না এরকম কোনো ধরনের পারচেজ যদি আপনি করে থাকেন আদার দেন ম্যানুফ্যাকচারার থেকে, তাহলে অবশ্যই আপনাকে অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করতে হবে। সো এই ক্ষেত্রে যদি আমরা এক্সামশনের কথা বলি, এক্সামশনের জন্য অ্যাগেইন কোনো একটা প্রোডাক্ট যখন আপনি পারচেস করতেছেন, সেটা যদি ফার্স্ট শিডিউল দিয়ে এক্সামশন হইতে পারে এবং এসআরও দিয়ে এক্সামশন হইতে পারে। এসআরওটা হচ্ছে কি সেম 137 নাম্বার এসআরও, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। ফার্স্ট শিডিউলের ক্ষেত্রে হচ্ছে সব পর্যায়ে এক্সামশন দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট শিডিউলে মেনশন করা আছে এরকম কোনো পণ্য যদি আদার দেন ম্যানুফ্যাকচারারও দিয়ে থাকে, তাহলে এখানে 6.3 ইস্যু করারও দরকার নাই এবং এটা ভ্যাট এক্সামশন হবে এবং অ্যাট সোর্সে ভ্যাট ডিডাকশন করার দরকার নাই। আর এসআরও দিয়ে যদি এক্সামশন থাকে সেক্ষেত্রে অবশ্যই 6.3 লাগবে, তাহলেই এসআরওর এক্সামশনটা
এনজয় করা যাবে। তবে ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো প্রোডাক্ট যদি এসআরও দিয়ে এক্সাম্পশন দেয়া থাকে এবং এটা যদি আদার দেন ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে থাকে, তাহলে সে কিন্তু যোগানদার হয়ে যাবে। আর যোগানদার রিলেটেড আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, সেখানে আমরা এটা নিয়ে ডিটেইলস কথা বলব।